সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কাছের ও দূরের যারা আমার ক্লাস দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ানী একাডেমি অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইশরাত জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা করোনা ভাইরাসের কারণে সুদীর্ঘ সময় ধরে তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না আমরা, ফলে তোমাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। ঘরে বসে তোমরা আগের মতো লেখাপড়া করতে পারছো না, তাই আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার অনলাইনের মাধ্যমে ক্লাস করে যাতে তোমরা সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারো তার ব্যবস্থা করেছেন। তিনি আমাদের সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে। ক্লাস শুরুর পূর্বে আমি আমার শ্রদ্ধেয়, সুযোগ্য ও সুদক্ষ প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সেই সাথে আমার প্রভাতীয় দিবা শাখার ইনচার্জদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে পড়াবো। তোমাদেরকে সপ্তম অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা পড়াবো। আশা করি তোমরা সবাই খাতা বই নিয়ে বসে পড়েছ। এবার চলো ক্লাসটি শুরু করা যাক। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হলো রাষ্ট্র গঠনের উপাদানগুলোর অন্যতম প্রধান একটি। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশের শাসনকার্য পরিচালনা করে। রাষ্ট্র সরকার বিভিন্ন ধরনের হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। রাষ্ট্র সরকারকে অনেকে সমর্থক হিসেবে ব্যবহার করেন। মূলত এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান, আর সরকার হলো রাষ্ট্র গঠনের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের একটি। সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমন সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালিত হয় কতগুলো সংবিধানে উল্লেখিত কতগুলো নিয়ম নীতির মাধ্যমে। স্বাধীনতার পর 1972 সালের 4 নভেম্বর সংবিধান প্রণীত হয়। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে।
বর্তমানকালে সরকারের শ্রেণীবিভাগ একটি ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। সরকার প্রথমে একে দুই ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এককেন্দ্রিক সরকার ও প্রজাতান্ত্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার। প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সংসদীয় সরকার, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার ব্যবস্থা, আর আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এদের আবার দুইটি করে ভাগ রয়েছে। এদেরও সংসদীয় সরকারেরও দুইটি ভাগ রয়েছে, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। সংসদীয় সরকারের দুইটি ভাগ রয়েছে, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। তদ্রূপ রাষ্ট্রপতি শাসিত সরকারেও রয়েছে দুইটি ভাগ, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার। তাহলে দেখা যাচ্ছে এরও দুইটি ভাগ রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারের দুইটি ভাগ, একটি এককেন্দ্রিক সরকার আর একটি যুক্তরাষ্ট্রীয় সরকার। আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার।
তাহলে দেখা যাচ্ছে সরকারের শ্রেণী বিভাগ, সরকারি শ্রেণী বিভাগ 12টি। এখন আমরা সরকারের শ্রেণী বিভাগগুলি আলোচনা করব। সরকারের শ্রেণী বিভাগ। সরকারকে প্রধানত গণতন্ত্র, একনায়কতন্ত্র এই দুই ভাগে ভাগ করা যায়। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, আর জনগণই হয় সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দ মতো রাজনৈতিক দলকে কিংবা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং সরকার পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এ ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত। আর অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক বা এক দল তাদের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত করে। এগুলো 1 নম্বর। 2 নম্বরে রয়েছে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা যায়। কি কি? রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক সরকার। এখানে তোমরা দেখেছ রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন সেই সরকারকে রাজতান্ত্রিক সরকার বলে। বর্তমানকালে 2-1টি ব্যতিক্রম ছাড়া এ ধরনের সরকার খুব একটা দেখা যায় না। রাজতন্ত্র সৌদি আরবে বর্তমানে বিদ্যমান, কিন্তু বিশ্বের অনেক রাষ্ট্র অতীত ঐতিহ্য ধরে রাখার জন্য নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রেখেছে, যেমন গ্রেট ব্রিটেন। অন্যদিকে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে। প্রজাতান্ত্রিক সরকারে জনগণ রাষ্ট্রের মালিক। এরপরে রয়েছে ক্ষমতা বন্টনের নীতিতে গণতান্ত্রিক রাষ্ট্রকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের মাধ্যমে প্রদেশ ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। এরপরে রয়েছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে আরও 2 ভাগে সরকারকে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা এবং
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকারে শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে এবং সংসদের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে না এবং আইন বিভাগের নিকট দায়ীও থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি শাসন কার্য পরিচালনা করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে সরকারের শ্রেণীবিভাগ তোমরা এখন জানলে এবং বুঝতে পেরেছ। এরপরে রয়েছে বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের সরকার পদ্ধতিতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। এতে কোনো প্রদেশ নেই, একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় সরকার তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে সরকার প্রধান বা নির্বাহী প্রধান থাকেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার গুরুত্ব বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। তাহলে সরকার পদ্ধতি সম্পর্কেও তোমরা বুঝতে পেরেছ। এখন বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি তোমরা একটু দেখো। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি আচ্ছা, 1972 সালের সংবিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিকে 4টি ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রীয় মূলনীতি 4টি কী কী? রাষ্ট্রীয় মূলনীতি একটি হচ্ছে জাতীয়তাবাদ, দুই নম্বর হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতি 4টি: 1 জাতীয়তাবাদ, 2 সমাজতন্ত্র, 3 গণতন্ত্র, 4 ধর্ম নিরপেক্ষতা। তাহলে তোমরা বুঝতে পেরেছ রাষ্ট্রীয় মূলনীতি 4টি। এখন মূলনীতিগুলি নিয়ে আলোচনা করব। জাতীয়তাবাদ: একই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অর্জন করেছে, সেই ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপরে রয়েছে সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার মধ্যে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হচ্ছে সমাজতন্ত্রের মূল ভিত্তি। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপর রয়েছে গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের সমান সুযোগ গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরে রয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের সব মানুষই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতির মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানে উল্লিখিত মূলনীতিগুলি রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসৃত হয়। আমাদের সবাইকে এই মূলনীতিগুলি মেনে চলতে হবে। অতএব এছাড়াও সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল। অতএব সংবিধানকে সম্মান করা এবং তা মেনে চলা আমাদের সকল নাগরিকের দায়িত্ব, কর্তব্য। এরপরে রয়েছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের কথা বলতে গেলে প্রথমেই সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল। কোনো ইমারত তৈরি করতে গেলে যেমন আমরা তার নকশা দেখে সেই ইমারত তৈরি করে থাকি, তদ্রূপ সংবিধান দেখে সেই রাষ্ট্রের সরকার পদ্ধতি, তারপর আমরা কি অধিকার, জনগণরা কি অধিকার ভোগ করব, কি ধরনের সরকার পদ্ধতি হবে, সরকারের বিভিন্ন বিভাগ কি কি কাজ করবে, অর্থাৎ সরকারের সাথে জড়িত সকল কিছুই জানতে পারি। আমাদের সংবিধানের প্রধান কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো
আমরা লিখতে পারি। তোমরা দেখো সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। সংবিধানের বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার বা রাষ্ট্র। গণপ্রজাতন্ত্রী সরকার। দুই হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। সংসদীয় পদ্ধতির সরকার লিখিত সংবিধান। লিখিত সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি, পাঁচ রাষ্ট্রধর্ম। ছয় জাতি ও জাতীয়তা। জাতি ও জাতীয়তা। সাত হচ্ছে এককেন্দ্রিক সরকার। এগুলো কি? এগুলো রাষ্ট্রীয় সংবিধানের বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা আমাদের, এককেন্দ্রিক সরকার। তারপর রয়েছে ৮ নাম্বার এককক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের সংসদ কেমন? এককক্ষ বিশিষ্ট। এককক্ষ বিশিষ্ট আইনসভা। এককক্ষ বিশিষ্ট আইনসভা। মৌলিক অধিকার। মৌলিক অধিকার আছে না আমাদের? হ্যাঁ, আচ্ছা, আমাদের মৌলিক অধিকার একটি সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে রয়েছে জনগণের সার্বভৌমত্ব। জনগণের রয়েছে সার্বভৌমত্ব। হ্যাঁ, সার্বভৌমত্ব রয়েছে, তাই না? তারপরে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা আছে। বিচার বিভাগের স্বাধীনতা আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতা। তারপর রয়েছে আমরা ভোটদানের সুযোগ পাই, তাই না? সেটাকে কি বলা যায়? সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকার মানে ভোটদানের অধিকার আছে আমাদের সকলেরই, 18 বছরের ঊর্ধ্বে যারা, ভোটাধিকার। তারপর 13 নম্বরে রয়েছে এরপরে নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান সংশোধন। আমরা চাইলে আমাদের সংবিধানকে সংশোধন করতে পারি। আমরা সবাই পারি, তাই না? আমাদেরকে সংসদে বসতে হবে। 2/3 ভোটে
আমাদের সংবিধান সংশোধন করা যাবে নির্বাচন অনুষ্ঠানের পরে। এবং 14 সংবিধান সংশোধন, এটাও সংবিধানের একটি বৈশিষ্ট্য। সংবিধান সংশোধন করা যাবে। তাহলে আমরা সংবিধানের 14টি বৈশিষ্ট্য পেলাম। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম গণপ্রজাতন্ত্রী হিসেবে পরিচিত হবে। গণপ্রজাতন্ত্রী সরকার এই বৈশিষ্ট্য। এরপর রয়েছে সংসদীয় সরকার পদ্ধতি। তাহলে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সংবিধানের বৈশিষ্ট্য এটি। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। এরপরে রয়েছে লিখিত সংবিধান। লিখিত সংবিধান রয়েছে এরপরে। এটি একটি লিখিত সংবিধান যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানের রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূলনীতি আমরা একটু আগে আলোচনা করেছি। এই 4টি মূলনীতি রয়েছে, যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তারপর গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তারপর রয়েছে রাষ্ট্রধর্ম। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধর্ম অধিকার নিশ্চিত করার জন্য নিশ্চিত করা হয়েছে। তার মানে সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। এরপরে রয়েছে জাতীয়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশের সকল মানুষকে বাঙালি নামে পরিচিত হতে হবে এবং বাংলাদেশের সকল নাগরিককে বলা হবে বাংলাদেশি। এরপরে রয়েছে এককেন্দ্রিক সরকার। বাংলাদেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে। এরপর এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধান আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করেছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সংসদ সদস্যের মাধ্যমে আমাদের আইনসভা গঠিত হয়েছে। এরপর রয়েছে মৌলিক অধিকার। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে। জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করে থাকে। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে। সর্বজনীন ভোটাধিকার। সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়সী সকল নাগরিককে ভোটাধিকার দান করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান। কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এরপরে রয়েছে সংবিধান সংশোধন। সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে। তাহলে আমরা দেখছি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য 14টি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দেব। তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে নির্ভুলভাবে উত্তরটি দিতে। তোমরা সবাই খাতায় প্রশ্নটি তুলে ফেলো, ঠিক আছে? আমি দিচ্ছি, তোমরা দেখো।
স্টুডেন্টরা তোমরা দেখো একটি উদ্দীপক, এটাতে উদ্দীপকটি আগে দেখো। উদ্দীপকে সরকারের ধরন দেয়া আছে, সরকারের ধরন দেয়া আছে, তোমরা এ থেকে প্রশ্নের উত্তর করবে। ধরন
আরেকবার বলছি যে পররাষ্ট্রের পর নম্বরে রয়েছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কী? খ, সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা হয় কেন? গ, 1 নং দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ঘ, 2 নং দেশ যেন বাংলাদেশের সরকার ব্যবস্থারই প্রতিরূপ। এটি বিশ্লেষণ করো। তাহলে তোমরা এটি বাড়ির কাজ করে রাখবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।